হ্যালো সবাইকে, কেমন আছেন? আশা করছি ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। দীঘাতে এসে প্রথম দিনে বিকেল অবধি যা যা করেছি সবটাই দেখিয়েছি। এখন প্রায় ওই 6:30 নাগাদ বাজে, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। কারণ মেয়ে ওই দুপুরবেলা ঘুমিয়েছিল, তো ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি করে ফেলেছে। উঠতেই চাইছিল না, অনেক ভুলিয়ে ভালিয়ে ওকে উঠিয়েছি। একটা ছোট বাচ্চাকে নিয়ে বেড়াতে যাওয়াটা অত সহজ নয়। তবে হ্যাঁ, বাচ্চা নিয়ে ঘোরাটা ওটাও একটা আলাদা রকমের অনুভূতি। এইবারে বেড়াতে এসে ওর জন্য আলাদা করে আর রান্না করতে হয়নি বা আলাদা করে কোনো রকম খাবার বানাতে হয়নি। কারণ একটু বড় হয়ে গেছে, তো আমরা যেটাই খেয়েছি ওকেও সেটাই খাইয়েছি। তবে হ্যাঁ, একটু ঝালের দিকে লক্ষ্য রেখেছি যাতে ও স্পাইস জিনিসগুলো ওকে একটু কম দিয়েছি। এখন ওই অনেকটাই লেট করে ফেলেছি, তাই ঝটপট করে বেরিয়ে পড়েছি তিনজনাতে। আর এই যে হচ্ছে পার্কটা, রাত্রেবেলা ঠিক এমনটাই লাগে। সুন্দর করে একটা ঝর্ণা আছে, সব সময় যে এটা চালু থাকে তেমন নয়, ঠিক রাত্রিবেলা মানে সন্ধ্যাকালীন এটাকে চালানো হয়। আবার ওই 8টা নাগাদ কিন্তু বন্ধ করে দেয়। এখন আমরা বেরিয়েছি ঢেউসাগর যাওয়ার জন্য। আর এই হোটেল থেকে ঢেউসাগর যেতে ওই 5 মিনিট মতন টোটোতে যেতে লাগবে। তাই আমরা আর দেরি করলাম না। আর ঠিক হোটেলের বাইরে ঠিক দূর থেকে এইরকমটা লাগে, এইটা হচ্ছে আমাদের হোটেল। বাইরে থেকে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। আর এই দিকে যে রাস্তাটা দেখাচ্ছি, এই রাস্তা বরাবর চলে গেলে এইদিকে কিন্তু সমুদ্র আছে। আর এই দিকে যে রাস্তাটা আছে মেন রোডের দিকে, এই দিকে যত ধরনের বাস টোটো সবই এই দিকেই পাওয়া যায়। দীঘাতে এসে রাত্রেবেলা থাকাটা সত্যি একটা আলাদা রকম অনুভূতি। আমি লাস্টবার যখন বিয়ের পরে পরে আমার হাজব্যান্ডের সঙ্গে এসেছিলাম, তখন থেকেছিলাম 2 দিনের জন্য। আবার একদম বাচ্চা হওয়ার পরে আমরা তিনজনাতে এসেছি। এখন টোটোর জন্য অপেক্ষা করছি। এই ঢেউসাগর যাওয়ার জন্য একটা ঝামেলায় পড়লাম। কোনো টোটো আলাদা আলাদাভাবে কাউকেই নিয়ে যাচ্ছে না, যেতে হলে একদম রিজার্ভ করে যেতে হচ্ছে। শুধু যে একটা টোটো নয়, আমরা এইরকম করে প্রায় 6-7খানা টোটো মিস করলাম। সবাইকেই ফেরত করে দিয়েছি। ভাবলাম যে হয়তো পরে টোটোটা এলে হয়তো আমাদেরকে পার মাথা পিছু পয়সা নেবে, কিন্তু তেমনটা কিন্তু নয়। এখানে দীঘাতে কিন্তু এই সিস্টেমেই চলে। হয়তো টাকা ইনকাম করার এটাই একটা কৌশল। সবাইকে এরকম হয় রিজার্ভ করে যাও, না হলে যে যার ব্যবস্থায় যেরকম খুশি যেতে পারো। আর যাওয়ার সময় এই যে জাহাজ বাড়ি যেটা পড়ে, ঠিক জাহাজ বাড়িটার সামনে এখন আমরা পৌঁছে গেছি। ভেবেছিলাম এর ভেতরে আমরা যাব, কিন্তু আর সময়ের অভাবের জন্য এখানে কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। বলতে বলতে আমরা ঢেউসাগরের অনেকটাই কাছে চলে এসেছি, আমার হাজবেন্ড তো এমনটাই বলল। আর দেখুন, গেটের বাইরেটা ঠিক এমনটাই লাগছে। আমরা তো প্রথমে এইভাবেই ঢুকে যাচ্ছিলাম, তারপরে সিকিউরিটি বললো ওইদিকে যাও, টিকিট কেটে তারপরে ঢোকো। মাথায় একদমই নেই, মানে এই প্রথমে গেটের বাইরে থেকে এই টয় ট্রেনটা সুন্দরভাবে ঝিকঝিক করে যাচ্ছে। তো আমরা ভাবলাম যে গেটটা খোলাই আছে, তাহলে সহজেই হয়তো এন্ট্রি হয়ে যাবে, ভেতরে হয়তো কাউন্টার আছে, টিকিট কাউন্টার। কিন্তু গেটের বাইরেই একটা সাইডে কিন্তু টিকিট কাউন্টার ছিল, আমরা সেদিকে লক্ষ্য করিনি। তারপর টিকিট কেটে নিয়েছি, ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক ঢোকার মুখে এইরকম বড় করে একটা, দুই সাইডে এরকম জিরাফ আছে, এবং খুব ভালো করে এখানে সবাই কিন্তু ফটোশ্যুট করছে। ভেবেছিলাম আমিও তুলবো, বরকে বললাম যে একটু ফটো তুলে দাও না, কিন্তু ও তুলেই দিল না। তো অগত্যা কী করতে হবে, হেঁটে হেঁটে সামনের দিকে এগোচ্ছি। এখন দেখা যাক ভেতরে গিয়ে আর কি কি দেখা যায়। আর এর ভেতরে ঢুকতে না ঢুকতে অনেক কিছুই দেখতে পাচ্ছি। এই যে বাইসাইকেলগুলো দেখতে পাচ্ছেন, এই বাইসাইকেলগুলো দেখে মনে হচ্ছে ছোটোবেলার সাইকেল চালানোর মতন। আমি এখানে প্রথমবার এসেছি, সত্যি কথা বলতে আমার খুব ভালো লেগেছে। আর আমার হাজব্যান্ড বলল রাত্রিবেলায় নাকি এখানে সবথেকে সুন্দর ভিউ পাওয়া যায়। দিনের বেলায় যে লাইটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু থাকে না। সেক্ষেত্রে যদি কেউ দিনের বেলা আসেন তাহলে এই লাইটের ভিউগুলো আপনি দেখতে পাবেন না। যদি রাত্রিবেলা আসেন তাহলে দেখবেন যে দারুণ লাগবে, সত্যি কথা খুব সুন্দর লাগবে। ছোট বাচ্চাদের এখানে অনেক অ্যাক্টিভিটি আছে, শুধু ছোট বাচ্চা নয়, বড়দেরও কিন্তু অনেক অ্যাক্টিভিটি আছে। আর এর ভেতরেই একটা বড় করে একটা ঝিল আছে। আর এই ছোট ছোট বোটগুলোও চলে, তার সাথে একটা ছোট লঞ্চও চলছে। তো একটা লঞ্চে এক ভর্তি লোক এসেছে, তো তাই দেখে আমার মেয়ে নাচতে শুরু করেছে, কারণ ওই লঞ্চের ভেতরে বক্স বাজছে। তো আমি তো প্রথমে লক্ষ্য করিনি, আমার মেয়ে দিকে নেচেই যাচ্ছে। সাথে এই ছোটো ছোটো টয় ট্রেনগুলো দেখেও তো কি আনন্দই করছে আমার মেয়ে। তো আসার সময় আমরাও কিন্তু বসবো এরকমটাই ভেবেছি, দেখা যাক ভেতরে আর কি কি দেখতে পাই। মাঝখানে এখানে প্রচুর অ্যাক্টিভিটি আছে। আমি তো মানে
কখনো আমি ভিডিওতেও দেখিনি বা কেউ আমার বাড়ির কেউ এরকম গেছে আমি ভিডিওতেও দেখিনি। এত ভালো লেগেছে, তো আমরাও ভাবলাম যে টয় ট্রেনে বসেই পড়ি। আমার মেয়ে বসতে চাইছিল, তাই বসে পড়লাম। টয় ট্রেন ঠিক নয়, যে রেল লাইনের যে পাতগুলো থাকে তেমনটা কিন্তু নেই, এমনি যে গাড়িগুলো হয় এগুলো কিন্তু চাকাতেই চলছে। প্রথমে ভেবেছিলাম এই টয় ট্রেনে বসে অনেকটা মজা লাগবে, কিন্তু তেমনটা কিছুই না। কারণ এই রাত্রেবেলা অন্ধকারে ভেতরে শুধু লাইট ছাড়া আর কিছুই নেই। আর চারিদিকে এই যে বাগানগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে কিন্তু কোনো ফুলের গাছ নেই। মানে এই পুকুরটাকে কেন্দ্র করে বা ঝিলটাকে কেন্দ্র করে চারিদিকে গোল করে এই গাড়িটা কিন্তু রাউন্ড মারছে। ভেবেছিলাম অনেক কিছুই দেখতে পাবো, কিন্তু তেমনটা কিছুই নেই। যদি আপনি এই টয় ট্রেনে বসতে চান, ছোট বাচ্চা যারা কখনো ট্রেনে চড়েনি তাদের কিন্তু মজা হবে, কিন্তু বড়দের কিন্তু তেমনটা কিছুই মনে হবে না। তবে হ্যাঁ, ছোটদের এইখানে অনেক অ্যাক্টিভিটিসের সাথে সাথে বড়দের কিন্তু এই অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লাগবে। আশা করছি যারা প্রচণ্ড ভিড় পছন্দ করেন না, সমুদ্রের তীরে অনেক তো ভিড় থাকে, তো ঢেউসাগরে এসে কিন্তু তুলনামূলক এখানে অনেক কম লোক আছে, আর পরিবেশটা সত্যি খুবই সুন্দর। আর ছোট বাচ্চাদের এই গাড়িগুলো আছে, তার সাথে ফটো তোলার জন্য অনেক কিছুই এখানে রাখা আছে। যে যেভাবে চাইলে সুন্দর করে ফটো করতে পারে। এখানে আপনি যদি এইখানে ঢেউসাগরে আসেন তাহলে একটু সময় নিয়ে আসাটাই ভালো, কারণ এখানে পুরো এলাকাটা ঘুরতে অনেকটাই টাইম লাগবে, আর পুরোটাই কিন্তু হাঁটা পথেই ঘুরতে হবে আপনাকে। আর হাতে 3 ঘন্টা মতন সময় নিয়ে যদি আসেন তাহলে আপনি সুন্দরভাবে অনায়াসে ঘুরতে পারবেন। আর ভেতরে খাওয়ার ব্যবস্থাও আছে, মানে পয়সা দিয়ে অবশ্যই কিনতে হবে। এই যে স্টলগুলো একদম লাস্টের দিকে কিন্তু আছে। আমরা এখন একদম সমুদ্রের ধারে পৌঁছে গেছি, আর ঠিক ঢেউসাগরের মাঝখানে এরকম বড় করে একটা ময়ূর আছে, মানে ময়ূর জাহাজ মতন একটা বড় একটা স্ট্যাচু মতন আছে। ভেতরে অনেক বাচ্চাদের খেলার অ্যাক্টিভিটিস আছে, তার সাথে সাথে পয়সা দিয়েও আপনি বসাতে পারবেন, আর ফ্রি কিছু দোলনা আছে সেগুলোতে আপনি ঝোলাতে পারবেন। আর এই দিকে যত দেখতে পাচ্ছেন ছোট বাচ্চাদের এগুলো অ্যাক্টিভিটিস, এগুলো কিন্তু পয়সা দিয়ে বসাতে হবে। একটাতে টিকিট কাটলে আপনি একসঙ্গে 2টো বা 3টে, যেটাতে যে বাচ্চা যেটাতে বসতে চাইবে না অন্য একটাতে অ্যাক্টিভিটিসে তারা বসিয়ে দেবে। যেরকম আমার মেয়ে একবার টিকিট কেটেছিল 30 টাকা দিয়ে, সে যখন এই জাম্পিংগুলোতে বসানোর জন্য তাকে টিকিট কাটানো হয়েছিল, সে সেটাতে বসতে চায়নি, তো পরের যে একটা অ্যাক্টিভিটিস ছিল তাতে কিন্তু বসানো হয়েছে। আর এই ভেতরের অ্যাক্টিভিটিগুলো ঠিক যেখানেই এগুলো আছে সেখানেই কিন্তু টিকিট কাটতে হবে। ঢোকার মুখে যে এন্ট্রি টিকিটটা হয় সেখানে কিন্তু এই টিকিটগুলো কাটা হয় না। কেউ যদি বসতে চান তাহলে এই ভেতরে গিয়ে এইসব টিকিটগুলো কাটতে হবে। আর এই ঢেউসাগরে এন্ট্রি পার মাথা 20 টাকা করে নিয়েছে। তো আমরা 2 জনে ছিলাম, ছোট বাচ্চার ফ্রি আছে 5 বছর অবধি। আমরা যে এই দীঘাতে বেড়াতে এসেছি আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম, কোথায় কিভাবে কোন দিন কখন কোথায় যাব সব আগে থেকে কিন্তু প্ল্যান করে রেখেছিলাম। তার সাথে আগে থেকেই তো আমরা রুমটা বুকিং করে রেখেছিলাম, আর কোথায় কিভাবে ঘুরবো সবটাই কিন্তু আমরা নেটে দেখে রেখেছিলাম। আর এই ঢেউসাগরের যে লোকেশনটাও আমরা নেট থেকে আগে থেকেই দেখে রেখেছিলাম। সব কিছু আগে থেকেই প্ল্যান করে রাখলে কিন্তু বেড়াতে গেলে খুব সুবিধা হয়। প্রথমে তো একে 30 টাকা দিয়ে একটা জাম্পিং এই যে হয় না নেটের মধ্যে, এগুলোতে বসিয়ে দিয়েছিলাম। ছোটোবেলা থেকে এই অ্যাক্টিভিটিতে বসতে খুবই চায়, কিন্তু এই প্রথমবার দেখছি এর ভেতরে বসিয়ে দেওয়ার পরে তো এইভাবে কিন্তু আর নাচছে না, চুপ করে বসে আছে। পরের দিকে তো খুব ভীষণ পরিমাণে ভয় পেয়ে গেছে, হয়তো এই বড় বাচ্চাদের সঙ্গে ছোট বাচ্চাকে ঢুকিয়ে দিতে ও একটু ভয় পেয়ে গেছে, তাই একে নামিয়ে নেওয়া হয়েছে। কিছুক্ষণ বসার পরে ও আপনা আপনি এইভাবে ভয়ে ভয়ে হামাগুড়ি দিয়ে পালিয়ে এসেছে। তো ওনারাই আবার কি করলেন, পাশের আরও একটা অ্যাক্টিভিটি আছে, ওটা হচ্ছে ঘোড়া দোলনা, তাতেই কিন্তু বসিয়ে দিয়েছে, তার জন্য আর কোনো রকম পয়সা নেয়নি। এইটাতে ও কোনো রকম ভয় পায়নি, বরং উপরন্তু মজা নিয়েছে অনেক। প্রথম তো চুপ করে বসেছিল, তারপর আমি একটু কথা বলতে ও আরও উৎসাহ করে আনন্দের সহকারে বসে আছে চুপচাপ করে, আর বারবার হাত নেড়ে সবাইকে বাই বাই জানাচ্ছে। অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে ওই যে হিন্দিতে একটা গান আছে না, লাকড়ি কি কাঠি, ওই গানটাও অনেকবার দেখেছে আর অনেকবার শোনেও, তাই সে ভেবেছে সেও ঘোড়ায় বসেছে। প্রতিবার বেড়াতে যাওয়ার এক এক রকমের এক এক ধরনের আলাদা অনুভূতি হয়। ওই যেমন বিয়ের আগে বেড়াতে যাওয়া বাবা মার সাথে, সেটা এক ধরনের অনুভূতি। বিয়ের পরে শুধু হাজব্যান্ড ওয়াইফ বেড়াতে যাওয়া আর একটা অনুভূতি। আবার বাচ্চা হওয়ার পরে বাচ্চাকে নিয়ে বেড়াতে যাওয়া আর একটা অনুভূতি। তখন কিন্তু নিজের শখ আহ্লাদ তেমনটা বেশি মেটানো হয় না, পুরোটাই কিন্তু ধ্যান দিতে হয় বাচ্চার প্রতি।
বাচ্চা যেটা পছন্দ করবে, বাচ্চা যেটা খাবে, যেভাবে বাচ্চা চলবে ঠিক সেইভাবেই কিন্তু চলতে হয়। সবশেষে এই আইসক্রিম যে গেমটা হয়, এই আইসক্রিম গেমটার দিকে আমরা নজর পড়লো। প্রথমের দিকে তো আমরা লক্ষ্যই করিনি, সবশেষে কিন্তু এটা প্রথমেই ঢোকার মুখেই কিন্তু এগুলো ছিল। মানে এই আইসক্রিম গেমটা অনেক আগে কিন্তু ভাইরাল হয়েছিল নেটে। আরাবিয়ান কান্ট্রিতে এইভাবে আইসক্রিম সেলিং করে, সেইটাকে জুড়ে কিন্তু অনেক কান্ট্রিতে এইভাবে কিন্তু আইসক্রিম বিক্রি করছে। গানের সাথে সাথে আইসক্রিম নিয়ে একটু খেলা করে, তার সাথে একটু মজা, কিন্তু পয়সা চার্জেসটা একটু বেশিই নেয়। তবে দেখতে কিন্তু খুবই ভালো লাগে। সবশেষে আমরা এবার ফিরবো, প্রায় অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 3 ঘন্টা মতন হয়ে গেছে। আমরা 6:30টার সময় বেরিয়েছিলাম, পৌঁছাতে পৌঁছাতে টোটো ধরতে, তারপরে ওখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 6:45 হয়ে গেছিলো। এখন ফিরে গেছি। তো একটু সমুদ্রের তীরে যাব বললাম, তো বর বললো যে, উনি বললেন যে আর যেতে হবে না, একটু বাচ্চাদের এইখানে যে গাড়িগুলো হয় তাতে একটু বসিয়ে নিয়েছি, তারপরে একটু কেনাকাটা করে আমরা রুমে ফিরবো। আর রাতে ডিনারের জন্য আমরা বাইরে আর কিছু খাবো না, টুকটাক হালকা নাস্তা করেছি সন্ধ্যাবেলায়, তো পুরো রুমে গিয়ে আমরা খাবো। আজকে বর বলেছিল একটু বিরিয়ানি কিনবে, তো ফেরার পথেই যে কোনো রেস্টুরেন্ট থেকে বিরিয়ানিটাকে কিনে নেবে। যত ভাবছি যে তাড়াতাড়িভাবে রুমে ফিরবো, কিন্তু মেয়ে কিন্তু খেলা শেষ হচ্ছে না, ও কিন্তু খেলেই যাচ্ছে চারিদিকে। ওইখানে বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটি আছে, তো ও কিন্তু খেলতেই থাকছে। তো ভাবছি যে তাড়াতাড়ি একটু ঘুমিয়ে যাব, আর পরের দিন সকাল সকাল উঠে সমুদ্রের তীরে যাব, কিন্তু তেমনটা হচ্ছে না। এদিক ওদিক ঘোরার পরে এই মাছগুলোর দিকে নজর পড়লো। জানি না এই মাছগুলো কে খায়, সত্যি কথা বলতে আমার তো একদমই পছন্দ না। এই মাছগুলো যে কতদিন আগের প্রিজার্ভ করে রাখে, এই রকম সাজিয়ে রাখে, তারপরে কেউ খেতে চাইলে অনেক টাকা চার্জেসও করে, তার সাথে এগুলোকে ডিপ ফ্রাই করে দেয়। জানি না এটা কতটা ভালো থাকে, কিভাবে যারা খায় তারাই তো ভালো বলতে পারবে। আমি অন্তত এরকম মাছ খেতে পারবো না। আর বিভিন্ন ভ্যারাইটিসের মাছ আছে, সব মাছ তো আমি খাইও না। যেই মাছগুলো দেখতে পাচ্ছি দেখতে সুন্দর লাগে, ওই দেখার থেকে, ওই কথায় আছে না, খাওয়ার থেকে দেখার সৌন্দর্যটাই বেশি হয়। তো আমরা এরকম করে তারপরে রুমে ফিরে গেছি বিরিয়ানিটা নিয়ে। আর এই ছিল বিরিয়ানিটা। বিরিয়ানিটা খুব একটা ভালো ছিল না, আবার খুব একটা খারাপও ছিল না, মোটামুটি। কিন্তু এত রিচ ছিল না, তার জন্য মেয়েকে খাওয়াতেও পেরেছি। তো আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না, এখানেই শেষ করব। দেখা হবে নতুন কোনো একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।